এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। ট্রাম্পের সঙ্গে চুক্তি নয়, যুদ্ধ চায় ইরানের কট্টরপন্থীরা। ট্রাম্পের চুক্তি মানতে নারাজ, ইরানের ভেতরেই বাড়ছে যুদ্ধের চাপ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ যতটা বিপজ্জনক, কখনো কখনো তার চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে রাজনৈতিক বিস্ফোরণ। যুদ্ধের ধোঁয়া এখনো উঠছে, কিন্তু তার চেয়েও বড় ঝড় এখন বইছে তেহরানের ক্ষমতার করিডোরে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে হওয়া সমঝোতা ঘিরে ইরানের ভেতরেই শুরু হয়েছে তীব্র মতবিরোধ। একের পর এক সামরিক সংঘর্ষের পর কট্টরপন্থী গোষ্ঠীগুলো এখন আরও জোরালোভাবে বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো মূল্য নেই। তাদের দাবি, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা নয়, আরও কঠোর জবাবই দেওয়া উচিত। এদিকে যুক্তরাষ্ট্রকে সোজা সাপটা বার্তা দিল ইরান, ইট মারলে ডিরেক্ট পাটকেল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তিতে অটল থাকবে ইরান, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নের ক্ষেত্রে এক পেশে কোনো চাপ বা হুমকির কাছে তেহরান মাথা নত করবে না বলেও স্পষ্ট করেছেন তিনি। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এমন জোরালো বার্তা দেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন যে কোনো সমঝোতা বা পারস্পরিক বোঝাপড়া একটি দ্বিপাক্ষিক বিষয়। তার ভাষ্যমতে যদি মার্কিন পক্ষ স্বাক্ষরিত চুক্তির শর্তাবলী যথাযথভাবে মেনে চলে, তবেই ইরান নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে। অর্থাৎ ওয়াশিংটনের তরফ থেকে চুক্তির প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন না করলে তেহরানও তাদের অবস্থানে অবিচল থাকবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এদিকে ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ভারতের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। এমনকি সেখানে সামরিক ঘাঁটি তৈরির পাশাপাশি চারণভূমি ও কৃষি জমি সহ বিস্তৃত এলাকা দখলে নিয়েছে তারা। এমনই চাঞ্চল্যকর দাবি করছে ভারতের অরুণাচল প্রদেশের একটি আদিবাসী সংগঠন। আসলে কি ঘটছে ওই অঞ্চলে? এদিকে ইসরায়েলকে এবার ধ্বংস করে দেবে ইরান, দাউ দাউ করে চলবে ইসরায়েলের সামরিক আস্তানা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসরায়েল কি তাহলে যুদ্ধের কড়া নাড়ছে? ইরানের সাথে কি তবে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি হতে দেবে না ইহুদিবাদীরা? কারণ লেবাননের রাজধানী বৈরুতে আবারও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েলের আগ্রাসী সামরিক বাহিনী। এই ঘটনায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে তেহরানেও। এরই মাঝে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে ইরানের সামরিক বাহিনীর মধ্যেও। তবে কি আরেকটি তুমুল যুদ্ধের সূচনা অচিরেই হতে চলেছে? প্রশ্ন হলো, ইসরায়েলের বিরুদ্ধে কি তাহলে কোনো ক্ষমতাই প্রয়োগ করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এদিকে পারমাণবিক অস্ত্র ইস্যুতে ইরানকে আর থামাতে পারছে না ইহুদিবাদীরা। সুপার পাওয়ারকে বৃদ্ধাঙ্গুলি, অস্ত্র তৈরিতে ইরানকে আটকাতে পারল না কেউ। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। অস্ত্র তৈরির দৌড়ে কি ইরানকে আটকাতেই পারছে না যুক্তরাষ্ট্র ইসরায়েল? তাহলে কি মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত হয়েছে ইরান? শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের উত্তাপ ছড়িয়ে ইহুদিবাদীদের অস্তিত্বকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তেহরান। শুধু তাই নয়, নতুন নতুন অস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তিকে দমাতেও সফল হয়েছে ইরান। এমনকি সম্প্রতি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 8টি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে বিশ্বকে নিজেদের সামরিক শক্তি প্রসঙ্গে নতুন বার্তাও দিয়েছে তেহরান। তাহলে কি পারস্য উপসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকেই পরিবর্তন করলো ইরান? প্রশ্ন হলো, ইহুদিবাদীদের চোখের সামনেই কিভাবে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে ইরান? এদিকে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতদের বৈঠক, শর্তে অনুরোধ তেহরান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, ফ্রান্সকে সরাসরি না বলে দিয়েছে ইরান। এপাশে হরমুজ প্রণালীকে নিয়েই ইরান আর আমেরিকার মধ্যে মারাত্মক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। কাতারের রাজধানী দোহায় যে বৈঠকের দাবি করে আসছিল আমেরিকা, ইরান তা এখন পরিষ্কার করে বলছে এই ধরনের বৈঠকে বসার কথা তাদের নেই। তবে কাতারের মধ্যস্থতায় পরোক্ষভাবে হয়তো কিছু বার্তা আদান প্রদান হতে পারে। তাহলে আসলে ব্যাপারটা কি? এপাশে ইসরায়েলের হাইফা বন্দর নগরী কেঁপে উঠেছে ভয়াবহ এক বিস্ফোরণে। কারা এই বিস্ফোরণের পেছনে রয়েছে, কারা এর সাথে জড়িত? একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ দক্ষিণ লেবানন সফর করেছেন। তারা আসলে কি বার্তা দিতে চাইলেন? তারা কি লেবাননের প্রতিরোধ গোষ্ঠীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চাইলেন? তারা কি ইরানকে কোনো বার্তা দিতে চাইলেন? সুপ্রিয় দর্শক, এইসব বিষয় নিয়ে এখনকার ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। মেসুত ওজিলকে মনে আছে? ওজিল ছিলেন জার্মান ফুটবলের গোল্ডেন জেনারেশনের অন্যতম মুখ। এমন তারকাকে কি সহজে ভোলা যায়? সৃষ্টিশীল পায়ে যেসব কীর্তি করেছেন তিনি, তাতে ইতিহাসে চির অম্লান থেকে যাবে তার নাম। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্লেমেকার হিসেবে তার নাম আজও শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। 2010 বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্স গোটা বিশ্বকে মুগ্ধ করেছিল। এরপর 2014 বিশ্বকাপে তিনি ছিলেন জোয়াকিম লোর দলের গুরুত্বপূর্ণ সদস্য। সেই দলই ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ জিতে ইতিহাস করে। কিন্তু যতটা আলোয় ভরা ছিল
তার ক্যারিয়ার, শেষ অধ্যায়টি ছিল ততটাই অন্ধকার। প্রায় এক যুগ জার্মানির জার্সি গায়ে বিশ্ব ফুটবল শাসন করা এই ফুটবলারকে মাত্র 29 বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দিতে হয়। আলো ঝলমলে তার ক্যারিয়ারের সমাপ্তি হয় বিতর্ক, অপমান ও অসংখ্য প্রশ্নের মধ্য দিয়ে। সহজ করে বললে শেষটা হয়েছে নোংরা রাজনীতির শিকার হয়ে। যুদ্ধক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ যতটা বিপজ্জনক, কখনো কখনো তার চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে রাজনৈতিক বিস্ফোরণ। যুদ্ধের ধোঁয়া এখনো উঠছে, কিন্তু তার চেয়েও বড় ঝড় এখন বইছে তেহরানের ক্ষমতার করিডোরে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে হওয়া সমঝোতা ঘিরে ইরানের ভেতরেই শুরু হয়েছে তীব্র মতবিরোধ। একের পর এক সামরিক সংঘর্ষের পর কট্টরপন্থী গোষ্ঠীগুলো এখন আরও জোরালোভাবে বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো মূল্য নেই। তাদের দাবি ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা নয়, আরও কঠোর জবাবই দেওয়া উচিত। ইরানের গণমাধ্যমের দাবি প্রতিটি নতুন সংঘর্ষই তেহরানের কট্টরপন্থীদের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করছে। তারা এখন দাবি করছে যে সমঝোতার মাধ্যমে যুদ্ধ থামানোর কথা বলা হয়েছিল সেটি ইরানকে নিরাপত্তাও দিতে পারেনি, আবার সাধারণ মানুষের জন্য প্রত্যাশিত অর্থনৈতিক স্বস্তিও আনতে পারেনি। এরই মধ্যে ইরানের প্রভাবশালী অ্যাসেম্বলি অব এক্সপার্টস একটি বিরল রাজনৈতিক বিবৃতি দিয়েছে। সেখানে হরমুজ প্রণালীর বিষয়ে সমঝোতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে ইরানের পারমাণবিক অধিকার কোনো আলোচনার বিষয় হতে পারে না। আরও বিতর্কিতভাবে সাবেক সর্বোচ্চ নেতার হত্যার জন্য যাদের দায়ী করা হয় তাদের বিরুদ্ধে প্রতিশোধের কথাও সেই বিবৃতিতে উঠে এসেছে। অর্থাৎ যুদ্ধের উত্তাপ এখন শুধু সীমান্তে নয়, ছড়িয়ে পড়েছে ইরানের রাজনীতির ভেতরে। সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ। কট্টরপন্থীদের অভিযোগ, কূটনীতি ইরানের জন্য স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারেনি, নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতিও বাস্তবে মানুষের জীবনে তেমন কোনো পরিবর্তন আনেনি। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার চালু করার সিদ্ধান্ত নিয়েও তারা তীব্র আপত্তি তুলেছে। তাদের মতে ইরান নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাপের হাতিয়ার ব্যবহার না করেই ছেড়ে দিয়েছে। অন্যদিকে বাস্তববাদী রক্ষণশীল রাজনীতিক ও সরকার ঘনিষ্ঠ মহল এখন এই সমঝোতাকে চূড়ান্ত চুক্তি নয়, বরং একটি কৌশলগত বিরতি হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। এখন ইরানের সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক সামলানো নয়, তাদের আরো বড় লড়াই শুরু হয়েছে নিজের দেশের ভেতরে। যদি যুদ্ধবিরতি স্থায়ী না হয়, যদি নিষেধাজ্ঞা শিথিলের বাস্তব সুফল সাধারণ মানুষের কাছে না পৌঁছায়, তাহলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে কূটনীতির পক্ষে থাকা শক্তিগুলো আরো দুর্বল হয়ে পড়তে পারে। আর তখন তেহরানের ক্ষমতার ভারসাম্য আরো দ্রুত সরে যেতে পারে সেই কট্টরপন্থীদের দিকে, যারা শুরু থেকেই বলে আসছে সমঝোতা নয়, যুদ্ধের ভাষাই একমাত্র কার্যকর জবাব। পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তিতে অটল থাকবে ইরান, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাম্প্রতিক সময় ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নের ক্ষেত্রে এক পেশে কোনো চাপ বা হুমকির কাছে তেহরান মাথা নত করবে না বলেও স্পষ্ট করেছেন তিনি। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এমন জোরালো বার্তা দেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন যে কোনো সমঝোতা বা পারস্পরিক বোঝাপড়া একটি দ্বিপাক্ষিক বিষয়। তার ভাষ্যমতে যদি মার্কিন পক্ষ স্বাক্ষরিত চুক্তির শর্তাবলী যথাযথভাবে মেনে চলে, তবে ইরান নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে। অর্থাৎ ওয়াশিংটনের তরফ থেকে চুক্তির প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন না করলে তেহরানও তাদের অবস্থানে অবিচল থাকবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। অহৈতুক শক্তি প্রদর্শন কিংবা ভিত্তিহীন হুমকির জবাব দেওয়ার ক্ষেত্রে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলে জানান দেশটির প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, অযৌক্তিক সব প্ররোচনা এবং হুমকির বিপরীতে ইরান তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে যৌক্তিকতা ও মানবিক মর্যাদাকেই অগ্রাধিকার দিচ্ছে। প্রয়োজনে জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো পরিস্থিতিতে তেহরান অত্যন্ত সাহসিকতার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি 14 দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা প্রশমন এবং দীর্ঘমেয়াদী সংঘাতের অবসান ঘটানোই এই চুক্তির মূল লক্ষ্য। তবে এই সমঝোতার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে এখন পর্যন্ত বেশ কিছু জটিলতা রয়ে গেছে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, দ্বিপাক্ষিক এই সমঝোতা স্মারকের মূল শর্তগুলো পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের কারিগরি আলোচনা শুরু করা সম্ভব নয়। তিনি দোহায় আসন্ন কোনো আলোচনার খবরকেও নাকচ করে দিয়েছেন। তেহরানের মতে চুক্তির শর্তগুলোর বাস্তবায়িত হয়েছে বলে তারা এখনো নিশ্চিত হতে পারেনি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ও খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি ও অন্যান্য অমীমাংসিত সমস্যা নিয়ে আলোচনার জন্য দোহায় উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে সরাসরি এই বৈঠক নিশ্চিত করা হয়নি, যা চুক্তির ভবিষ্যৎ নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আরও স্পষ্ট করেছেন যে ইরান সংলাপে বিশ্বাসী এবং ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে যে কোনো গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত। তবে কোনো ধরনের চাপ, বল প্রয়োগ বা অলিক প্রতিশ্রুতির ফাঁদে পড়ে ইরান তার সার্বভৌমত্ব বিসর্জন দেবে না। ইরান তার জাতীয় মর্যাদা রক্ষায় সবসময়ই সর্বোচ্চ সতর্ক ও সংকল্পবদ্ধ। বর্তমান পরিস্থিতিতে চুক্তির কার্যকর বাস্তবায়নের বল এখন ওয়াশিংটনের কোর্টে। ইরান তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় কতটা আন্তরিক তা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে প্রমাণ করেছে। এখন দেখার বিষয় মার্কিন প্রশাসন চুক্তির শর্ত মেনে নিয়ে সেই প্রতিদান দিতে কতটা প্রস্তুত। শান্তি প্রতিষ্ঠার এই পথ কতটা সুগম হবে তা এখন অনেকাংশেই যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে। ভারত চীন সীমান্তে আবারও নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশের একটি আদিবাসী সংগঠনের অভিযোগ, চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে সামরিক ঘাঁটি, সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে। অভিযোগটি করেছে আবার সুবনসিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের আদিবাসীদের সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনটির দাবি, গত 6 বছর ধরে চীনা সেনাবাহিনী স্থানীয়দের কৃষিকাজ, শিকার এবং গবাদি পশু চালানো বন্ধ করে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে সংগঠনের সভাপতি কেরুচাঁদ দাবি করেছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলসি সংলগ্ন অন্তত 5টি এলাকায় ভারতীয় ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে স্থানীয় অবকাঠামো নির্মাণ করেছে পিএলএ। শুধু তাই নয়, স্থানীয়দের সেখানে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী
প্রায় 12 বছর আগে মাঝে মধ্যে চীনা সেনারা ওই এলাকায় ঢুকলেও 2020 সালের পর থেকে তারা স্থায়ীভাবে অবস্থান নিতে শুরু করে। এরপর থেকে স্থানীয়দের পূর্বপুরুষদের ব্যবহৃত জমিতে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। অভিযোগে যেসব এলাকার কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে আশাফিলা, উইং, পানিয়ার, মারপাং, পোত্রাং এবং টিনদিংটাং। স্থানীয়দের কাছে এসব এলাকার কয়েকটি ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে আদিবাসী সংগঠনের এসব অভিযোগ প্রকাশ্যে আসতেই তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অরুণাচল প্রদেশে চীনের অনুপ্রবেশ এবং সামরিক ঘাঁটি স্থাপনের যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভুল এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক নাকাপ নালো। তিনি বলেছেন, এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত একটি স্পর্শকাতর বিষয়, তাই অভিযোগগুলোর নিরপেক্ষ আনুষ্ঠানিক তদন্ত হওয়া প্রয়োজন। এদিকে জেলা প্রশাসনের কাছে দেওয়া স্মারকলিপিতে না ওয়েলফেয়ার সোসাইটি অভিযোগ করেছে, গত 10 থেকে 15 বছরে তাকসিং সীমান্ত এলাকায় চীনের তৎপরতা ধারাবাহিকভাবে বেড়েছে। তাদের দাবি, ধাপে ধাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই বেজিং এর লক্ষ্য। অভিযোগে আরো বলা হয়েছে, ভারতীয় ভূখণ্ডের ভেতরে চীনা সেনাবাহিনী সামরিক ক্যাম্প, সড়ক এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছে। যদিও এখন পর্যন্ত অরুণাচল প্রদেশ সরকার কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। আগে লাদাখ সীমান্তে একই ধরনের অভিযোগ উঠেছিল। তখনও স্থানীয়দের দাবি ছিল, চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে পশুপালকদের বাধা দিচ্ছে। তবে সে সময় ভারত সরকার জানিয়েছিল, ভারতের 1 ইঞ্চি জমিও চীনের দখলে যায়নি। এদিকে নতুন এই অভিযোগকে কেন্দ্র করে আবার প্রশ্ন উঠছে, সীমান্তে বাস্তব পরিস্থিতি আসলে কি? আদিবাসীদের অভিযোগ সত্য হলে তা ভারত চীন সম্পর্কের জন্য নতুন উত্তেজনার কারণ হতে পারে। আর যদি অভিযোগ ভিত্তিহীন হয়, তাহলে এমন দাবি কেন সামনে এলো সেটিও সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন নজর থাকবে ভারত সরকার অভিযোগগুলোর আনুষ্ঠানিক তদন্ত করে কি তথ্য সামনে আনে এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের অবস্থান ভবিষ্যতে কোন দিকে যায়। ইসরায়েলে কি তাহলে যুদ্ধের কড়া নাড়ছে? ইরানের সাথে কি তবে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি হতে দেবে না ইহুদিবাদীরা? কারণ লেবাননের রাজধানী বৈরুতে আবারও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েলের আগ্রাসী সামরিক বাহিনী। এই ঘটনায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে তেহরানেও। এরই মাঝে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে ইরানের সামরিক বাহিনীর মধ্যেও। তবে কি আরেকটি তুমুল যুদ্ধের সূচনা অচিরেই হতে চলেছে? প্রশ্ন হলো, ইসরায়েলের বিরুদ্ধে কি তাহলে কোনো ক্ষমতাই প্রয়োগ করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের সামরিক শক্তির বিষয়টি টের পেয়ে দেশটির সাথে এখন সমঝোতার পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র। তেহরানের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে শান্তি চুক্তির খসড়াও এরই মাঝে প্রস্তুত করেছে ওয়াশিংটন। তবে ইসরায়েলের শীর্ষ মহলের শঙ্কা, সেই চুক্তি থেকে হয়তো বাদ পড়তে পারে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির ইস্যুটি, যার কারণে ব্যাপক হুমকির মুখে পড়তে চলেছে ইহুদিবাদী দেশটি। যদিও শান্তি চুক্তির সেই খসড়ায় ঠিক কি রয়েছে সে সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কিছুই বলেননি ট্রাম্প। এদিকে ইরানের শর্ত ছিল, লেবাননের বিরুদ্ধে ইসরায়েল হামলা বন্ধ করলেই কেবল মার্কিনীদের সাথে কূটনৈতিক আলোচনায় বসবে তেহরান। সে লক্ষ্যে নেতানিয়াহুকে সম্প্রতি ফোনালাপে কিছুটা শাসিয়েছেনও ট্রাম্প। সেই সাথে এও অনুরোধ করেছেন যে ইসরায়েল যাতে আর বৈরুতে হামলা না চালায়। কিন্তু ট্রাম্পের অনুরোধে যেন কোনো মূল্যই দিলেন না ইসরায়েলের আগ্রাসী শাসক। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। 14 জুন বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়াকে লক্ষ্যবস্তু বানায় ইহুদিবাদীরা। আর এতেই নতুন করে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। নতুন এই হামলাকে ঘিরে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস এক বিবৃতিতে বলেছেন, লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করার উদ্দেশ্যেই এমন হামলা চালিয়েছে তেল আবিব। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। অস্ত্র তৈরির দৌড়ে কি ইরানকে আটকাতেই পারছে না যুক্তরাষ্ট্র ইসরায়েল? তাহলে কি মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত হয়েছে ইরান? শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের উত্তাপ ছড়িয়ে ইহুদিবাদীদের অস্তিত্বকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তেহরান। শুধু তাই নয়, নতুন নতুন অস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তিকে দমাতেও সফল হয়েছে ইরান। এমনকি সম্প্রতি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 8টি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে বিশ্বকে নিজেদের সামরিক শক্তি প্রসঙ্গে নতুন বার্তাও দিয়েছে তেহরান। তাহলে কি পারস্য উপসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকেই পরিবর্তন করল ইরান? প্রশ্ন হলো, ইহুদিবাদীদের চোখের সামনেই কিভাবে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে ইরান? ইরান এখন মধ্যপ্রাচ্যের বিস্ময়ে পরিণত হয়েছে। কারণটা বেশ পরিষ্কার। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের 3টি বিমানবাহী রণতরী সহ দেশটির 2 শতাধিক যুদ্ধ বিমানের সামনে ইরান একাই বীর দর্পে গর্জন দেখিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দম্ভকে মাটিতে মিশিয়ে দিতে সফল হয়েছে তেহরান। তবে এই সফলতার পেছনে ইরানের ছিল বহু বছরের পরিকল্পনা আর দেশটির জনগণের অকুণ্ঠ সমর্থন। পশ্চিমা বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মাঝে সবচেয়ে বেশি মিসাইল রয়েছে ইরানের কাছেই। কিন্তু এই বিষয়টিকে হয়তো খুব একটা গুরুত্ব দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো সেই ভুলের হিসাব এখন কড়ায় গণ্ডায় দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। ইহুদিবাদীদের তুমুল আগ্রাসনের মুখেও সামরিক শক্তি অর্জনে তিল পরিমাণ ছাড় দিতে নারাজ ইরান। তাই তো দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খোশকাল সম্প্রতি বলেছেন,
আমাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের আয়রন ডোম নামে পরিচিত এয়ার ডিফেন্স সিস্টেমকেও সফলভাবে ভেদ করেছে। এর মাধ্যমেই আমরা প্রমাণ করেছি আমাদের সামরিক শক্তি ঠিক কতটা উন্নত। যুদ্ধক্ষেত্রের জন্য অত্যাধুনিক ড্রোন এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরি করা ইরানের একটি সাধারণ রীতিতে পরিণত হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে তেহরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম দেফা প্রেস। তাহলে কি মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদীদের বিতাড়িত করতে সফল হয়েছে ইরান? এদিকে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতদের বৈঠক শর্তে অনড় তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে 14 দফা সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইরান আলোচনার পরবর্তী ধাপে যাবে না। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি দোহায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা এগিয়ে নেওয়াই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। মঙ্গলবারের এই বৈঠকের পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 দফা সমঝোতা স্মারকের আওতায় চলমান আলোচনা অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারের বিষয়ে মতবিনিময় হয়েছে। বিবৃতির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাতারের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের আওতায় চলমান আলোচনা কাতারের মধ্যস্থতাকারী ভূমিকা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বিবৃতিতে বলা হয়, বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে ভ্রাতৃপ্রতিম দেশ লেবাননের যুদ্ধবিরতির বিষয়টি গুরুত্ব পেয়েছে। মেসুত ওজিলকে মনে আছে? ওজিল ছিলেন জার্মান ফুটবলের গোল্ডেন জেনারেশনের অন্যতম মুখ। এমন তারকাকে কি সহজে ভোলা যায়? সৃষ্টিশীল পায়ে যেসব কীর্তি করেছেন তিনি, তাতেই ইতিহাসে চির অম্লান থেকে যাবে তার নাম। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্লেমেকার হিসেবে তার নাম আজও শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। 2010 বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্স গোটা বিশ্বকে মুগ্ধ করেছিল। এরপর 2014 বিশ্বকাপে তিনি ছিলেন জোয়াকিম লোর দলের গুরুত্বপূর্ণ সদস্য। সেই দলই ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ জিতে ইতিহাস করে। কিন্তু যতটা আলোয় ভরা ছিল তার ক্যারিয়ার, শেষ অধ্যায়টি ছিল ততটাই অন্ধকার। প্রায় এক যুগ জার্মানির জার্সি গায়ে বিশ্ব ফুটবল শাসন করা এই ফুটবলারকে মাত্র 29 বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দিতে হয়। আলো ঝলমলে তার ক্যারিয়ারের সমাপ্তি হয় বিতর্ক, অপমান ও অসংখ্য প্রশ্নের মধ্য দিয়ে। সহজ করে বললে শেষটা হয়েছে নোংরা রাজনীতির শিকার হয়ে। আধুনিকতার জয়গান গাওয়া জার্মানির বর্ণবাদী বৈষম্যের কবলে পড়ে জার্মান ফুটবল নিজেদের ব্যর্থতা ঢাকতে খলনায়ক বানায় মেসুত ওজিলকে। তাকে বিদায় হতে হয় 10-এর বোঝা মাথায় নিয়ে। যেখানে তারা গুটির চাল বানায় ওজিলের ধর্মের প্রতি দুর্বলতাকে। তুর্কি অভিবাসী পরিবারে জন্ম নেওয়া আর মুসলিম হওয়াটাই যেন ওজিলের অপরাধ। ঘটনাটা গত 2018 বিশ্বকাপের। রাশিয়া অনুষ্ঠিত সেই বিশ্বকাপে মাথা নিচু করে রাশিয়া ছাড়তে হয় জার্মান দলকে। আগের আসরের চ্যাম্পিয়নরা উঠতে পারেনি শেষ 16তেও, বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। এমন বাজে পারফরমেন্সের প্রতিক্রিয়ায় আগুন জ্বলে ওঠে সমর্থকদের মনে। রাস্তায় নেমে আসে তারা। বিক্ষুব্ধ সমর্থকরা এক হয়ে বিক্ষোভ শুরু করে জার্মান ফুটবলের বিপক্ষে। ফলে তখন দায় এড়াতে লজ্জাজনক চাল চালে জার্মান ফুটবল। দর্শক, এখানে ছোট্ট একটা ঘটনা মনে করিয়ে দিই। 2018 সালের বিশ্বকাপের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ওজিলের একটি ছবি তোলাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র বিতর্ক। ছবিটি রাজনৈতিক বিতর্কের রূপ নেয়। বিশ্বকাপে ব্যর্থতার পর সমালোচনা আরও তীব্র হয়। অথচ পুরো দলের ব্যর্থতার দায় যেন একাই বহন করতে হয় ওজিলকে। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায়ের পর সব দোষ এসে পড়ে ওজিলের ঘাড়ে। জার্মান সমর্থক থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই প্রকাশ্যে ওজিলকে ব্যর্থতার জন্য দায়ী করতে থাকেন। তার আঘাত করতে থাকেন ওজিলের ধর্মীয় অনুভূতিতে, আক্রমণ করতে থাকেন তার পিতৃ পরিচয় লক্ষ্য করে। এমনকি শরণার্থী ও বেঈমানও বলা হয় তাকে। যে অপমান সহ্য করতে পারেননি ওজিল, টুইটারে হঠাৎ ঘোষণা দেন অবসরের। সেই সাথে উগরে দেন তার ভিতরের ক্ষোভ, দুঃখ, অপমানের জ্বালা। একই সাথে জার্মানির হয়ে তার আবেগ, অনুভূতি, ভালোবাসার কীর্তির কথাও তুলে ধরেন। বলেন, আমি জন্মের পর থেকে একটা দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। আমি ট্যাক্স দেই জার্মানিতে, আমার চ্যারিটেবল ট্রাস্টের কাজ হয় জার্মানিতে, কিন্তু তারপরেও জার্মানি আমাকে আপন করে নিতে পারল না, কারণ আমি মুসলিম বলে। মুসলিম হয় তার প্রতি এমন বিদ্বেষমূলক আচরণ দাবি করে ওজিল বলেন, যখন আমি দেশের হয়ে জিতেছি তখন আমাকে বলা হয়েছে জার্মান, কিন্তু যখন হেরেছি তখন বলা হয়েছে আমি অভিবাসী। তিনি বলেন, এই দেশের জন্য আমি আমার সবটা নিংড়ে দিয়েছি। দলের ব্যর্থতার যন্ত্রণা বাকিদের মতো আমার কাছেও এক, কিন্তু আমাকে সব দায় নিতে হলো। এত অপমান সহ্য করে আর জার্মানির জার্সি আমি পড়তে পারবো না। আর সেই টুইটে জার্মান ফুটবলের সাথে সম্পর্ক শেষ হয় ওজিলের। সম্পর্ক ছেদ হলো জার্মানির জার্সি যেসব কীর্তি করেছেন, জার্মানির জার্সিতে যেসব কীর্তি করেছেন ওজিল, তা কি মুছে দিতে পারবে ইতিহাস থেকে? 2014 বিশ্বকাপে তিনি ছিলেন জার্মান দলের মাঠের ভরসা। বিশ্বকাপ এনে দেন দেশকে। জার্মানির 5 বারের বর্ষসেরা ফুটবলের কীর্তি আছে ওজিলের। এমনকি 2010 বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্টের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। এবার আসা যাক
জার্মানির ভাগ্যের নির্মম পরিহাসের অধ্যায়। ওজিলের বিদায়ের পর কি বদলেছে তাদের গল্প? উত্তরটা পরিসংখ্যানই দিচ্ছে। ওজিল জার্মানির হয়ে যে 3টি বিশ্বকাপ খেলেছেন 2010, 2014, 2018, সেই 3 আসরে জার্মানি মোট 12টি ম্যাচে জয় পায়, 1টি ম্যাচ ড্র করে। এর মাঝে একবার বিশ্বকাপ শিরোপাও জেতে আর একবার তৃতীয় স্থানে ওঠে। অন্যদিকে ওজিলের অবসরের পর অনুষ্ঠিত 2 বিশ্বকাপ 2022 ও 2026 মিলিয়ে জার্মানির জয় মাত্র 3টি। 2022 সালে কাতার বিশ্বকাপে টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এবার 2026 বিশ্বকাপেও তাদের কপাল পড়েছে। নকআউট পর্ব উঠলেও রাউন্ড অফ 32-এ প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে জার্মানিকে। অর্থাৎ ওজিলের বিদায়ের পর টানা 2টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি জার্মান ফুটবল। অবশ্য ফুটবল কখনোই একজন খেলোয়াড়ের খেলা নয়। একটি দলের সাফল্য বা ব্যর্থতার দায় একজনের কাঁধে চাপানো যায় না। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে খেলোয়াড়কে 2018 সালের ব্যর্থতার অন্যতম মুখ বানানো হয়েছিল, তার বিদায়ের পরও কেন জার্মানির বিশ্বকাপ পারফরমেন্স আরো নিম্নমুখী হলো? কথাই আছে না, ইতিহাসের সবচেয়ে বড় আদালত সময়। সে সময় একদিন জার্মানিকে উপলব্ধি করাবে ওজিল কে ছিলেন, কি ছিলেন। হয়তো এখনই অনেক উপলব্ধি করতে শুরু করেছেন। জার্মান ফুটবল তাকে খলনায়ক বানাতে চাইলেও তিনি নায়ক হয়েই আছেন। কেননা মাঠের বাইরেও মেসুত ওজিল ছিলেন আরেক রকমের নায়ক। 2014 বিশ্বকাপ জয়ের বোনাসের পুরো অর্থ তিনি দান করেছেন অসুস্থ শিশুদের চিকিৎসায়। গাজা, ব্রাজিল, সিরিয়া, সোমালিয়া, রোহিঙ্গা শরণার্থী মানুষের কষ্ট যেখানে, সেখানেই পৌঁছেছে তার সহায়তার হাত। নিজের বিয়ের আনন্দ ভাগ করে নিয়েছিলেন শরণার্থী শিবিরের 1 লাখ মানুষের সাথে। সব মিলিয়ে ওজিল এখনো জায়গা নিয়ে আছেন সবার মনে। তবে জার্মান ফুটবল এখনো নিজেদের খুঁজেই ফিরছে। ফ্রান্সকে সরাসরি না বলে দিয়েছে ইরান। এপাশে হুরমুজ প্রণালীকে নিয়েই ইরান আর আমেরিকার মধ্যে মারাত্মক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। কাতারের রাজধানী দোহায় যে বৈঠকের দাবি করে আসছিল আমেরিকা, ইরান তা এখন পরিষ্কার করে বলছে এই ধরনের বৈঠকে বসার কথা তাদের নেই। তবে কাতারের মধ্যস্থতায় পরোক্ষভাবে হয়তো কিছু বার্তা আদান প্রদান হতে পারে। তাহলে আসলে ব্যাপারটা কি? এপাশে ইসরায়েলের হাইফা বন্দর নগরী কেঁপে উঠেছে ভয়াবহ এক বিস্ফোরণে। কারা এই বিস্ফোরণের পেছনে রয়েছে, কারা এর সাথে জড়িত? একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ দক্ষিণ লেবানন সফর করেছেন। তারা আসলে কি বার্তা দিতে চাইলেন? তারা কি লেবাননের প্রতিরোধ গোষ্ঠীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চাইলেন? তারা কি ইরানকে কোনো বার্তা দিতে চাইলেন? সুপ্রিয় দর্শক, এইসব বিষয় নিয়ে এখনকার ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে বরাবরের মতোই বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টক উইথ সিরাজের সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। ফ্রান্সকে একেবারে সরাসরি না বলে দিয়েছে ইরান। কি বিষয় না বললো? ফ্রান্স প্রস্তাব দিয়েছিল হরমুজ প্রণালী এলাকায় ইরান যে মাইন বসিয়ে রেখেছিল আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধের সময়, সেই মাইন পরিষ্কার করা বা অপসারণ করার জন্য ইরানের সাথে সহযোগিতা করতে চেয়েছিল ফ্রান্স। তারা বলেছিল যে আমরা যৌথভাবে কাজ করি। এই প্রস্তাব দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইরানের পক্ষ থেকে আজকে একেবারে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই ধরনের সহযোগিতার কোনো প্রয়োজন নেই, ইরান বিষয়টি একাই দেখবে। হরমুজ প্রণালী থেকে কতগুলো মাইন সরাতে হবে আর কতগুলো সরাতে হবে না, মাইন কিভাবে সরাতে হবে কিভাবে সরাতে হবে না, সেটা ইরান ভালো বোঝে, সেটা ইরানই দেখবে। এখানে কারোর কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই, কারোর সহযোগিতা করারও প্রয়োজন নেই। ইরান বিষয়টা দেখবে, এখানে তোমাদের এই সহযোগিতা লাগবে না, ধন্যবাদ। ইরান এখানে একদম পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে ফ্রান্স সহ যারা যারা হরমুজ প্রণালীর ব্যাপারে ইন্টারেস্টেড তাদের সবাইকে বার্তাটা পরিষ্কার হলো এই যে হরমুজ ইরানের, ইরান দেখবে। এখানে কারোর কোনো খবরদারি, কারোর কোনো মাতব্বরি ইরান এগুলো পছন্দ করে না, এগুলো দেখবে না, এগুলো দেখতে চায় না। ফ্রান্সকে এই কথা বলার আরো বড় কতগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে বেশ কয়েকদিন আগে খবর বেরিয়েছিল ফ্রান্স এবং ব্রিটেন মিলে তারা হরমুজ প্রণালীতে একটা অভিযান চালাতে চেয়েছিল। ইরান যে হরমুজ প্রণালী আটকে রেখেছিল সেই আটকে রাখা অবস্থা মুক্ত করতে, অর্থাৎ হরমুজ প্রণালী মুক্ত করতে। কিন্তু তখন ইরানের কড়া এবং কঠোর হুঁশিয়ারির মুখে ফ্রান্স সেখান থেকে পিছু হটেছিল। তারা বলেছিল যে না, আমরা এই ধরনের কোনো পরিকল্পনার সাথে জড়িত না। আবার এর পাশে গতকাল ওমানের সাথে ফ্রান্স কয়েকটা চুক্তি করেছে, তার ভিতরে হরমুজ প্রণালী নিয়ে একটা ব্যাপার আছে। এখানে ফ্রান্সের সাথে এই চুক্তি করার পর ওমানের পক্ষ থেকে নাকি বলা হচ্ছে এখনো কনফ্লিক্টিং ব্যাপারটা, ওমান ইরানের সাথে যৌথভাবে হরমুজ প্রণালীতে ফি নিতে রাজি নয়, টোল নিতে রাজি নয়, অর্থাৎ ওমান টোল না নেওয়ার পক্ষে। এই কথাগুলো মূলত পশ্চিমা জগৎ থেকে এসেছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই একটা প্রতিক্রিয়া জানিয়েছে একটু পরোক্ষভাবে, যে ওমান যদি এইরকম কথা বলে থাকে বা ওমান যদি হরমুজ প্রণালী ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদের সাথে আসতে রাজি না হয় বা অনিচ্ছা থাকে বা হরমুজ প্রণালী থেকে টোল যদি না নিতে চায়, সেটা ওমানের ব্যাপার। কিন্তু যদি সেরকম হয় তাহলে ইরান একাই হরমুজ প্রণালী ম্যানেজ করবে। এখনো চূড়ান্ত এই ব্যাপারে কথাটা বলা যাচ্ছে না, কারণ আমরা এর আগে দেখেছি যে তারা ইরানের সাথে কিন্তু শক্ত অবস্থানে ছিল। হঠাৎ করে এই জায়গা থেকে দুর্বল বা নরম অবস্থানে চলে যাওয়ার কথা না। যদি গিয়ে থাকে তাহলে কেন গেল, কি ব্যাপারের ব্যাকগ্রাউন্ডটা কি, সেগুলো জানার ব্যাপার। তো এই জায়গায় ইরানের পরিষ্কার কথা, ওমানও যদি না আসে তাহলেও কোনো সমস্যা নেই, ইরান একাই দেখবে। ওমানও যদি না আসে এই কথা বলছে এই কারণে, বা ইরান যে কারণে বলছে এই কথাটা, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীর পুরো উত্তর পাশ এবং বেশিরভাগ জায়গা কিন্তু ইরানের, আর ওমানের কম জায়গা। তার কারণ হচ্ছে হরমুজ প্রণালীতে যে সমস্ত দ্বীপ, সেই সমস্ত দ্বীপ কিন্তু ইরানের পাশে, ওমানের পাশে তেমন একটা নেই। তো ওই দ্বীপ, অর্থাৎ এই দ্বীপ থেকে ওই দ্বীপ, ওই দ্বীপ থেকে ওই দ্বীপ, এইরকম একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপ, এই করতে করতে হরমুজ প্রণালীর বেশিরভাগ এলাকা কিন্তু ইরানের পাশে চলে যায়। আমি আবার বলি, তাহলে পুনঃ আশা করি ক্লিয়ার হবে। ধরুন হরমুজ প্রণালীর একেবারে উত্তর পার হচ্ছে ইরান, সেখান থেকে ধরুন কথা 10 নটিক্যাল মাইল হচ্ছে সামনে যাবে, গেলে ইরানের ভূখণ্ড থেকে আন্তর্জাতিক পানি সীমা শুরু হবে। তো দেখা গেল
8 নটিক্যাল মাইল যাওয়ার পরে একটা দ্বীপ পড়েছে, তাহলে ওই দ্বীপটা ইরানের ভেতরে পড়লো আলটিমেটলি। তাহলে ইরানের ভূখণ্ড কিন্তু আরো 8 নটিক্যাল মাইল দূরে সামনে এগিয়ে গেল। মূল যে একদম সাগরের যে তীর সেখান থেকে 8 মাইল সামনে, 8 নটিক্যাল মাইল সামনে আসলো। এখান থেকে যে দ্বীপটা সেখান থেকে আবার 8 নটিক্যাল মাইল সামনে যাবে। এইভাবে তো দেখা গেছে এইভাবে করতে করতে সেই ওমানের কমই পড়ে, ইরানের বেশি পড়ে। তো যাই হোক, যেহেতু এখানে ইরান মূল শক্তি, সেক্ষেত্রে ইরানের বক্তব্য হচ্ছে হরমুজ প্রণালী আর আগের অবস্থায় তো যাবেই না, এখানে কারো কোনো মাতবাড়ি কর্তৃত্ব প্রভুত্ব এর কোনো কিছু চলবে না। যা দেখার এই হরমুজ প্রণালীর যা ভালো মতো সবকিছু ইরান দেখবে। ওমান সাথে থাকলে ভালো, না থাকলে নেই, তারা তাদের মতো। বাট ইরানের জায়গা থেকে সরবে না, একেবারেই পরিষ্কার কথা। এই জায়গাটাই প্রশ্ন আসে, আমাদের অনেকের ভিতরে হয়তো প্রশ্ন আসতে পারবে যে ইরান কি একা টিকে থাকতে পারবে? সারা বিশ্ব যদি এই জায়গায় ইরানের বিরুদ্ধে চলে যায় তাহলে কি করবে? এখানে সবচেয়ে সহজ কথা এবং বড় কথা হচ্ছে, দেখেন রাশিয়া এবং চীন বাদ দিলে যে বাদ বাকি বিশ্ব শক্তি থাকে, সেই শক্তির সম্মিলিত যে রূপ তার চেয়ে বড় শক্তি হচ্ছে আমেরিকা। আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কি বলতে চেয়েছি। চীন এবং রাশিয়া বাদ দিলে ইউরোপীয় বা নেটো জোট যেটা, সেটা যে সম্মিলিত রূপ, তার যে শক্তি তার চেয়ে একার বেশি শক্তি হলো আমেরিকা। সেই আমেরিকা ইসরায়েল যখন একসাথে এসে যুদ্ধ করেছে, ইরান সেই আমেরিকা ইসরায়েলকে এইভাবে নাকানি চুবানি খাইছে। মার্কিন ঘাঁটিগুলোর পরিস্থিতি আপনারা সবাই জানেন যে কি অবস্থা মধ্যপ্রাচ্যে হয়েছে, এবং কম খেলাই তো আমেরিকা এই চুক্তির দিকে দৌড়ায়, এটা তো সোজা কথা। ফলে ওই ভাবনাটা, ওই টেনশনটা, ওই দুশ্চিন্তাটা না করলেও চলবে যে সারা বিশ্বের শব্দ যদি মিলে আসে তাহলে কি হবে। না, ইরান এই জায়গায় ভয় পাচ্ছে না। ইরানের বক্তব্য হচ্ছে যে এটা আমার, এটা আমাকে ম্যানেজ করতে হবে, আমি করবো, তাতে যাই হোক না কেন। আর এখানে আমি আপনাদেরকে আরেকটু বলি, ওই যে সেই চীন রাশিয়া ইরানের ব্যাপারে তাদের যে অবস্থান, যুদ্ধের আগে যে অবস্থান ছিল, যুদ্ধের সময় সেই অবস্থান বরং এখন আরো শক্ত হয়েছে দুই কারণে। এক হচ্ছে যে রাশিয়া এবং চীন দুই দেশেরই ইরানকে প্রয়োজন। এই কেন প্রয়োজন সেই ব্যাখ্যা কিন্তু আমি বহুবার দিয়েছি। আজকে খুব সংক্ষেপে বলি যে ইরান যদি মধ্যপ্রাচ্যে না থাকে, রাশিয়া এবং চীনের কোনো মধ্যপ্রাচ্যে কোনো পা রাখার জায়গা থাকবে না। আমেরিকাকে কর দিয়ে, ইসরায়েলকে কর দিয়ে মধ্যপ্রাচ্যে ঢোকা লাগবে চীন এবং রাশিয়া। রাশিয়ার চেয়ে চীনের সংকটটা বেশি। অতএব ইরানকে টিকিয়ে রাখতে হলে, ইরানকে বাঁচিয়ে রাখতে হলে এবং ইরানকে বিজয়ী করতে হলে চীন এবং রাশিয়াকে সাপোর্ট দিতেই হবে, এবং এই সাপোর্টটা দিয়ে তাদেরই প্রয়োজন, এটা ইরানের জন্য না। চীন রাশিয়া এখানে সাপোর্ট দেবে না এটা ভাবার কোনো কারণ নেই, এবং চীন রাশিয়া ইরানের সাথে নেই এটা ভাবার কারণ নেই। বরং যুদ্ধের সময় বা যুদ্ধের আগে যা ছিল তার চেয়ে এখন বেশি শক্ত চীন রাশিয়ার অবস্থান। এটা গেল একটা কারণ, তাদের স্বার্থের প্রয়োজন। আর একটা কারণ হচ্ছে যে ইরানকে নিয়ে চীন এবং রাশিয়ার হয়তো একটা কনফিউশন ছিল যে আমরা যে এই অস্ত্র দিচ্ছি, সাপোর্ট দিচ্ছি, প্রযুক্তি দিচ্ছি, এগুলো ঠিকমতো ব্যবহার করতে পারবে ইরান, নাকি আমাদের এই অস্ত্র, এই সাপোর্ট এবং এই প্রযুক্তি মার খেয়ে দেবে, তখন আমাদের বাজার নষ্ট হবে। কিন্তু যুদ্ধে ইরান যথেষ্ট সফলতা পরিচয় দিয়েছে এবং সাকসেসফুলি ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা করেছে। এই জায়গা থেকে রাশিয়া এবং চীন অবশ্যই এখন এইভাবে ভাবতে বাধ্য হবে যে না, ইরানকে দিলে সে ঠিক মতোই কাজটা করতে পারবে। অতএব ইরানের উপরে সামরিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সব পর্যায়ে চীন এবং রাশিয়ার আরো বেশি আস্থা বেড়েছে। অতএব হরমুজ প্রণালী ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, সেই জায়গায় আপনারা নিশ্চিত থাকতে পারেন ইরানের পেছনে চীন এবং রাশিয়া আছে, এবং ইরান নিজে তো শক্তিশালী বটেই, এখানে চীন এবং রাশিয়ার একটা সমর্থন আছে। সেই সমর্থনও ইরানকে শক্তিশালী করছে, এবং সেই জায়গা থেকে ইরান যথেষ্ট স্ট্রংলি বলতে পারছে যে এখানে কারোর প্রয়োজন নেই, এটা আমরা ম্যানেজ করবো। এই ম্যানেজমেন্টের মূল যে কাজ সেটা হচ্ছে জাহাজ কোনটা ঢুকতে পারবে, কোনটা আসতে পারবে, এটা সমস্ত সবকিছু ইরান কন্ট্রোল করবে, নাম্বার 1। নাম্বার 2, প্রতিটি জাহাজ টোল দেবে। ইরান কাকে ছাড় দেবে, কাকে ছাড় দেবে না সেটা ইরানের ব্যাপার। নাম্বার 3 হচ্ছে যে হরমুজ প্রণালী যে সত্যিকার অর্থেই পরিবেশ বাঁচানোর একটা প্রশ্ন আছে। এত বিপুল পরিমাণে জাহাজ চলাফেরা করে, এত বিপুল পরিমাণে তেল এবং তেলজাত পণ্য, গ্যাস এখান থেকে পরিবহন হয়, এর অনেক কিছুই সমুদ্রের পানিতে মেশে, এবং দক্ষিণের বাতাস হলে উত্তরের কূলে অর্থাৎ ইরানের উপকূলে গিয়ে সেগুলো জমা হয়। এই বর্জ্য, এই নষ্ট জিনিস সব জমা হয়। এতে ইরানের উপকূলীয় অঞ্চল, অর্থাৎ সেটা তো ইরানের সীমা, ইরানের সীমানার ভিতরে কেউ কোনো কিছু নষ্ট করবে আর ইরান তার খেসারত দেবে, এটা তো হতে পারে না। যার কারণে ওই পরিবেশ ম্যানেজমেন্টের জন্য, ওই পরিবেশ ব্যবস্থাপনা করার জন্য পয়সা প্রয়োজন। যারা জাহাজ নেবে তাদেরকেই পয়সা দিতে হবে, এটা হচ্ছে ইরানের যুক্তি। ফলে এই যুক্তিকে খুব একটা নাকচ করা বা লঙ্ঘন করার বা রিজেক্ট করার সুযোগ খুব একটা নেই। যার কারণে ইরান যে শক্ত অবস্থান নিয়েছে, সেই শক্ত অবস্থান মনে হয় ধরে রাখতে পারবে, এবং ইরানের এই অবস্থানকে মেনে নিয়েই সবাইকে হরমুজ প্রণালী ব্যবহার করতে হবে। হরমুজ প্রণালী ব্যবহার না করলে কি হবে? দেন অ্যান্ড দেয়ার, তেলের দাম বেড়ে যাবে, গ্যাসের দাম বেড়ে যাবে, সারা বিশ্বে জ্বালানি সংকট পড়বে, জ্বালানির দাম বেড়ে যাবে, তখন সারা বিশ্বে পণ্যগুলো, বাজার খরচ, পরিবহন খরচ সমস্ত সবকিছু বাড়বে, এবং বিশ্বের অর্থনীতি অস্থিতিশীল হয়ে যাবে। শুধু অস্থিতিশীল নয়, মন্দা হয়ে যাবে। তখন কি হবে? অতএব হরমুজ প্রণালীকে বাঁচিয়ে রেখে সবাইকে ভাবতে হবে। আর হরমুজ প্রণালীকে যদি বাঁচিয়ে রাখা মানে উন্মুক্ত রাখতে হয়, তাহলে ইরানের কথা শুনতে হবে। তা না হলে আবার যুদ্ধ পরিস্থিতি। এখানে এই বিষয়টা নিয়ে গ্যাড়াকলে পড়ে গেছে আমেরিকা যে সমঝোতা করেছে ইরানের সাথে 14 দফা, সেই সমঝোতা কিন্তু ইরানের দাবি অনুযায়ী, ইরানের বক্তব্য অনুযায়ী যে 60 দিন টোল ফ্রি থাকবে, এরপরে গিয়ে এই হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে ইরানের হাতে, ইরানের দাবি অনুযায়ী। এবং প্রকাশিত যে সমঝোতা আমরা দেখেছিলাম তাতে এই বিষয়টা এভাবে উল্লেখ করা হয়েছে।